হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইভা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। বেশ অনেক দিন পর আমি আজকে আবার কিছু সবজি কিনেছি, যদিও তেমন একটা কিনিনি, কারণ এখন তো প্রতিদিনই নিচে নামা হবে, তো প্রতিদিনকারটা দেখা যায় একটু একটু করে নিয়ে আসবো। আর এই যে লাল শাক, এটা কিন্তু আমি 3 মাস পর এনেছি আজকে। এই যে পাখির যে খুব সুন্দর কিচিরমিচির সাউন্ড আপনারা পাচ্ছিলেন, এটা কিন্তু আমি কোনো আলাদা সাউন্ড অ্যাড করিনি। এটা হচ্ছে একদমই ন্যাচারাল সাউন্ড। যেহেতু আমার বাসার পাশেই হচ্ছে বেশ কিছু গাছ রয়েছে, তো দেখা যায় এই গাছের মধ্যে না সারাক্ষণই কিছু না কিছু পাখি এরকম কিচিরমিচির করতে থাকে। তো আপনারা নোটিস করেছেন কি না আমি জানি না, যখনই আমি আপনাদের সাথে ভয়েস মিউট না করে কোনো ভিডিও শেয়ার করি, সেই সময়ে কিন্তু পাখির সাউন্ডটা পাওয়া যায়। তো যাই হোক, আমি সকালবেলা ধনেপাতা, কাঁচামরিচ এগুলো যখনই কিনি না কেন, এনে সাথে সাথে হচ্ছে এরকম করে ধুয়ে তারপর ক্লিন করে রেখে দেই। এতে করে আমি যখন রান্না শুরু করব তখন কিন্তু আমার সব কিছু এগুলো রেডি থাকবে। কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে ধোয়া, তারপর হচ্ছে ক্লিন করার কোনো ঝামেলা থাকবে না। আজকে ধনেপাতা অত বেশি একটা দেয়ওনি, আবার বেশি একটা ভালোও ছিল না। তো যাই হোক, যতটুকু দিয়েছে আজকে কাজ চলে যাবে এই আর কি। সকালবেলার ব্রেকফাস্ট খাওয়ার ডিউটি সেটা কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আমি চা বানিয়েছি আর ফ্রোজেন পরোটা ভেজেছি, তবে এর আগে হচ্ছে একটু রুটি খেয়েছিলাম সবজি দিয়ে, সেটা আর রেকর্ড করা হয়নি। ব্রেকফাস্ট শেষে আমি রান্না শুরু করতে যাব, আর সেই মুহূর্তে কি যেন একটা কাজে আমি এই রুমটাতে ঢুকেছি। আর ঢোকার পর রুমের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে রান্না করব না, এই রুমটা ক্লিন করব। আমার এই থার্ড বেডরুমটা এত বেশি অবহেলিত যে কি বলবো। মোটামুটি আমি এই রুমটাকে স্টোর রুম হিসেবেই কাজ চালাই, যদিও এখানে বসে আমরা সিনেমা দেখি। তো আমি যখন এই বাসায় এসেছিলাম তখন প্ল্যান করেছিলাম এই ঘরটাকে আমি হচ্ছে আমার মনের মতো করে সাজাবো, কিন্তু এই বাসায় আমার 5 বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমি এই রুমটাকে মনের মতো তো দূরে থাক, কোনো রকম করেই সাজাতে পারিনি। কারণ যখনই আমি প্ল্যান করি এটা সেটা দিয়ে একটু ডেকোরেশন করব, তখনই দেখা যায় আমার অন্য একটা জিনিস লাগে আর আমি হচ্ছে টাকাটা সেখানে খরচ করে ফেলি। আর সত্যি বলতে প্রতিটা বাসাতেই কিন্তু একটা ছোট স্টোর রুমের দরকার পড়েই। আপনি কোনো কিছু শপিং করেন আর কোনো কিছু রাখতে চান, যাই করেন না কেন, সেগুলো কিন্তু স্টোর রুমে রাখার দরকার পড়ে। যেমন অনেক সময় আমাদের পুরনো কাপড় বের হয়, এটা সেটা বের হয়, তো ওইগুলো তো চাইলেই ফেলে দেওয়া পসিবল হয় না। দেখা যায় চিন্তা করি কাউকে ডোনেট করে দিব, তো ওই চিন্তা করে ওগুলো বের করে রাখতে গেলেও কিন্তু একটা জায়গা লাগে। তো যাই হোক, আমি হচ্ছে আমার এই 2টা সোফাকে ভালো মতো হচ্ছে একটু ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছি। তো যদিও আমি এই কাজগুলো সব সময় করি, তো আজকে হচ্ছে এই রুমের ক্লিনিংয়ের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ওই রুমটা ক্লিন করতে গিয়ে এখন আমার মনে হচ্ছে যে আমি কেন কাজে হাত দিলাম। কারণ একটা কাজ করতে গেলে দেখা যায় আরও 10টা কাজ এসে উকি মারে। আপনি কখনোই যেটা চিন্তা করবেন যে এটা করে রেখে দিব, দেখবেন যে কখন সেটা আপনার পক্ষে পসিবল হবে না। আপনার ওই কাজের সাথে আরও কতগুলো কাজ যে লেজ ধরে চলে আসবে, কি বলবো। যেমন আমি হচ্ছে রোজার সময় নামাজ পড়ার জন্য তো বেশ কয়েকটা জায়নামাজ লাগতো, যেহেতু সবাই একসাথে নামাজ পড়তাম। তো ওই জায়নামাজটা আমি হচ্ছে রাখার জন্য নিয়ে এসেছি এখানে, যেখানে ছিল সেখানেই আমি এখন রাখবো, এই চিন্তা করে রাখতে জায়গা মতো রাখতে গিয়েছি। আর বিশ্বাস করেন, আমি যেই জায়গা থেকে নিয়েছি এখন আর সেখানে আমি ওই জায়নামাজটা রাখতে পারছি না, কারণ জায়গা হচ্ছে না। তো এখন কি আর করার, ভাবলাম যেহেতু শীতের কাপড়গুলো বের করেছিলাম সেগুলো এখন ঠিকমতো গুছিয়ে রাখা হয়নি, তো ভাবলাম সেগুলো প্যাকেট করে রাখলে হয়তো বা জায়নামাজটা রাখার জায়গা হবে। আর সেই অনুযায়ী হচ্ছে আমি যে শীতের কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এগুলো গুছানোর পর সত্যি সত্যি আবার একটু জায়গা বের হয়েছে। তো মোস্ট অফ টাইম এরকমই হয়, আপনি দেখবেন খেয়াল করে একটা জায়গা থেকে আপনি যেই জিনিসটা বের করেছেন সেটা আর পরবর্তীতে ওইখানে রাখতে পারছেন না।
কিছু ক্লিনিংয়ের কাজ বাকি রেখে আমি চলে এসেছি রান্না করার জন্য, কারণ এখন যদি রান্নাটা শুরু না করি তাহলে লিয়ান স্কুল থেকে এসে লাঞ্চ করতে পারবে না, লেট হয়ে যাবে। আর আমি যে রোজার সময় মানে রোজার আগে বিফ রান্না করে রেখেছিলাম তেহারির জন্য, সেটা কিন্তু এবার আমার খাওয়া হয়নি। আর এই বিফটা মূলত রান্না করা ছিল দেখে আমি রিল্যাক্স মুডে আজকে যে ঘর ক্লিনিংয়ের কাজ সেটা করতে পারছি। রান্না কি করব সেগুলো কিন্তু আমি চিন্তাও করে রেখেছিলাম। তো রান্নার প্রিপারেশন মাত্র শুরু করতে যাব সেই মুহূর্তে যে বললাম ঘরটা দেখে আমার মনে হলো যে না, ঘরটা ক্লিন করা দরকার। আর আমি কিন্তু চাইলেও ঘরটা আজকে ডিপ ক্লিন করতে পারতাম না যদি না আমার ফ্রিজে এই মাংসগুলো রান্না করা না থাকতো। এগুলো রান্না করা ছিল দেখেই আমি ভাবলাম যে ঝটপট যেহেতু তেহারিটা করা যাবে তো বাকি কাজগুলো আমি শেষ করে নিই। তো মাঝে মধ্যে এই ধরনের জিনিস আসলে রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার দরকার, এতে করে না অনেকটাই রিল্যাক্স থাকা যায়। তো যাই হোক, আমি ঝটপট করে তেহারি তো রান্না করে নিচ্ছি, আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে আমি কোনো প্যাকেট মশলা দিয়েও তেহারি রান্না করিনি, সম্পূর্ণ আমার ঘরোয়া মশলা দিয়ে করেছি। আর আজকের তেহারিটা খেতে না অনেকটা রেস্টুরেন্টের মতো হয়েছিল। তো জানি না কেন হয়েছিল, হয়তোবা আমি দুই একটা জিনিস বেশি অ্যাড করেছিলাম, অন্যান্য সময় মানে এগুলো আমি অ্যাড করি না, এবারই ফার্স্ট করেছি। আচ্ছা, আজকে আমার ভয়েসটা কেন জানি এত বাজে শোনা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কয়েকবার ভয়েস দিয়েছি আর কয়েকবার ডিলিট করেছি, কিন্তু যতবারই ডিলিট করে আমি দেই না কেন একই রকম ভয়েস আসছে। প্লিজ কিছু মনে করবেন না। তো আমি তো লাস্টবার যে মাছ ভুনা করেছিলাম লেবু পাতা দিয়ে, তো সেইটা অনেক আপুরাই বলেছেন ট্রাই করবেন। কেউ কেউ বলেছেন মাছ ভুনাতে লেবু পাতা দিয়ে থাকেন, আবার কেউ কেউ বলেছেন কখনো দেননি, আমারটা দেখে হয়তো বা দিবেন। তো সেই সাথে বিধি আপু বলছিলেন যে লেবু পাতা যে আপু দিবে, তো আপু লেবু পাতাটা কোথায় পাবে? আসলে আপু, আপনি তো গাছপ্রেমী একজন মানুষ, আপনার ব্যালকনিতে অনেক ধরনের গাছ আছে, আপনি চাইলেই একটা লেবু গাছ লাগিয়ে নিতে পারেন। আমি যেটা করি সেটা বাসায় গেলে লেবু পাতা বেশি করে নিয়ে আসি, আর সেগুলো সুন্দর করে ধুয়ে তারপর কেটে আমি ডিপে রেখে দিই, তারপর যখন ইচ্ছা বের করে আমি যে কোনো খাবারে দিয়ে দিই। তো আপনারা এই কাজটাও করতে পারেন, কারো কাছে যদি লেবু গাছ থাকে সেখান থেকে এনে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সেই সাথে খাবারে গরম পানি ইউজ করার যে ব্যাপারটা, সেটা কোনো কোনো আপুরা বলছিলেন যে তারা জানেন না। আসলে আপু, আমিও জানতাম না। বেশ কিছুদিন আগে আমি একটা রিলসে দেখেছিলাম, বলছিল যে খাবারে গরম পানি ইউজ করলে খাবারের টেস্ট নাকি 50 গুণ বেড়ে যায়। তো আমি ইউজ করার পর দেখলাম যে আসলে কথা সত্যি বলেছেন, খাবারের টেস্ট অনেকটাই বেশি হয়। তো যাই হোক, একজন আপু আমার কাছে বেশ অনেক দিন আগে সেন্টার টেবিলটা দেখতে চেয়েছিলেন। তো সরি আপু, আমার মাথাতে একদমই ছিল না যে আপনি আমার কাছে সেন্টার টেবিলটা দেখতে চেয়েছিলেন। আজকে যখন আমি ক্লিন করছিলাম তখন হঠাৎ করে আপনার কথা মনে পড়লো, তো একটু করে রেকর্ড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন কি না। আরেকজন আপু কমেন্ট করে জানতে চাচ্ছিলেন আমি এই যে ক্যান্ডেল হোল্ডারটা কিনেছি মুন শেপের, এটা কোন জায়গা থেকে কিনেছি। এইটা দারাজ থেকে কিনেছি, প্লাস ওই যে আরেকটা যে দেখা যাচ্ছে পাশে সেটাও কিন্তু আমি দারাজ থেকে কিনেছিলাম। আর এটা আমি 2 বছর আগে কিনেছি। আর ক্যান্ডেল হোল্ডার যেটা, সেটা তো আমি এবছরই কিনলাম। পিঁপড়ার কাজ দেখেন, আমার প্যান্ট্রির মধ্যে এই লাইনারটা লাগানো ছিল, তো পিঁপড়া ঢুকে আমার লাইনারের অবস্থাটা কি করেছে দেখেন। আমি কিন্তু প্যান্ট্রির মধ্যে এয়ারটাইট বক্স ছাড়া, তারপর প্যাকেট খাবার ছাড়া কোনো কিছু রাখি না। তারপরও পিঁপড়া কেন যে ঢুকলো আর ঢুকে এই কাজ করলো বুঝতে পারলাম না। এখন তো আমার নতুন আর এটা নেই, কি করব এখন? এটাকে ঝেড়ে মুছে আবার এটাই লাগাতে হবে। এই যে সব কেটে কেটে এই যে এখানে ফেলে রেখেছে, কি একটা অবস্থা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে পিঁপড়া মনে হয় আমার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজগুলো করছে, কারণ বেশ কিছুদিন ধরে আমার কিচেনে পিঁপড়া দিয়ে একদম ভরা ছিল, কোনো খাবারে ছিল না, জাস্ট আসা যাওয়া করতো, কোন জায়গা থেকে যে কোথায় যেত আমি সেটার সোর্স খুঁজে পেতাম না। কিন্তু আমি যখনই চোখে দেখতাম তখনই সবগুলোকে মেরে ফেলতাম। তো এভাবে করতে করতে একদিন দেখা গেল আমার কিচেনে পিঁপড়ার যাওয়া আসা বন্ধ হয়ে গিয়েছে। তো আজকে যখন আমি অন্যান্য কাজ করছিলাম, হঠাৎ করে প্যান্ট্রিটা খুলে এখন দেখি প্যান্ট্রির এই অবস্থা।
শুধু যে মনে করেন মানে আমার সেই লাইনারটা কেটেছে তা না, পরে দেখি যে আমার যে এই যে রামেন প্লাস হচ্ছে বিস্কিট, এই বিস্কিটের প্যাকেটগুলো সহ মানে হোল করা, হোল করে হচ্ছে তারপর ভিতরে ঢুকেছে। মানে পিঁপড়ার দাঁতে কবে থেকে যে এত শক্তি চলে আসলো আমি বুঝলাম না। আগে শুধু মানে খোলা কোনো কিছুতে মানে খোলা কোনো কিছু থাকলে দেখা যেত যে ঢুকতো, আর এখন দেখছি যে মানে তারা প্যাকেট কেটে কেটে তারপর হচ্ছে ভিতরে ঢুকে মানে সব কিছু খাওয়া শুরু করেছে। তো আমার কাছে মনে হয় যে আমার সাথে রিভেঞ্জ নিচ্ছে, বলছে যে দাঁড়া তুই আমাকে মানে কিচেন থেকে বের করেছিস, আমি তোর মানে বাকি সব জিনিস নষ্ট করে ফেলবো, এরকম একটা অবস্থা। আজকে যে প্যান্ট্রি ক্লিন করতে হবে সেটা কিন্তু আমার মাথায় একদমই ছিল না, কিন্তু এই পিঁপড়ার কারণে হচ্ছে আমাকে আজকে প্যান্ট্রিটাও ক্লিন করতে হলো। আর এই যে প্যাকেট মশলা, মানে প্যাকেট মশলা কিনতে কিনতে আমি মনে হয় পাগল হয়ে যাব। তো যত কিনি আমার দেখা যায় ততই লাগে, তো এগুলো হচ্ছে আমি এক সুযোগে গুছিয়ে নিলাম। তো একদিক দিয়ে ভালোই হলো, আমার সব কিছু ক্লিন হয়ে গেল এই আর কি। আজকে লিয়ানা বাংলা স্পেলিং বিতে হাইয়েস্ট স্কোর পেয়েছে। তো নর্মালি তো ইংলিশ মিডিয়ামের বাচ্চারা দেখা যায় যে বাংলা অত একটা ভালো হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ লিয়ানা হচ্ছে বাংলাতেও বেশ ভালো। কংগ্রাচুলেশনস লিয়ানা। এখন আমি তেলেপিয়া মাছের ভর্তা করব, তবে একটু অন্যরকম ভাবে। এখানে হচ্ছে আমি তেলেপিয়া মাছ নিয়েছি, তো কালকে মাছ ভেজেছিলাম সেটা একটা লেফট রয়ে গিয়েছিল, সেটাই এখানে নিয়েছি। লাগবে হচ্ছে সামান্য লেবু, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে শুকনা মরিচ পুড়ে তারপর আমি হচ্ছে এভাবে করে ক্রাশ করে নিয়েছি, রসুন একটু ভেজে নিয়েছি, এখানে বাঁধাকপি একদম কুচি করে কেটে তারপর হচ্ছে তেলে ভেজে নিয়েছি, সেই সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই ক্লিপটা হচ্ছে গতকালকে। তো আমি তেলেপিয়া মাছ করেছিলাম এর আগের দিন, তো একটা লেফট ওভার রয়ে গিয়েছিল, ভাবলাম সেটা দিয়ে ভর্তা করে নেই। তো অন্য সময়তে আমি দেখা যায় এমনিতেই মানে মাছের ভর্তা করি যদি এরকম মাছ ভাজা আমার লেফট ওভার থেকে যায়। তো এবার কি মনে করে আমি ভাবলাম যে একটু বাঁধাকপি যে কুচি সেটা অ্যাড করি। তো প্রথমে ভেবেছিলাম যে কাঁচা বাঁধাকপি রেখে দিব, তারপর আবার ভাবলাম যে না, একটু তেলের মধ্যে ভেজে নেই। আর সত্যি বলতে এই তেলেপিয়া মাছের ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো যারা ভর্তা লাভার আপুরা আছেন তারা তো অনেক ধরনের ভর্তা বানাতে পারেন, সেটা আমি জানি। আর দিলরুবা আপু তো অনেক ভর্তা বানাতে পারেন, সে আমাকে বলেছে, কারণ আপুর নাকি ভর্তা খুবই পছন্দ। তো ভর্তা এমন একটা খাবার সেটা কম বেশি সবারই খুবই পছন্দ, কিন্তু আমি একদমই করি না, কারণ ভর্তা মানেই হচ্ছে অনেকগুলো ভাত খাওয়া, আর এতগুলো ভাত আমি খেতে চাই না, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি। এর জন্য ভর্তাটাও হচ্ছে আমি তেমন একটা করি না, খুবই কম করি। তো যাই হোক, এবার হচ্ছে আমি মাছের ভর্তাতে একটু করে লেবুর রস অ্যাড করেছি, অন্য সময় এটা করতাম না, এবার একটু লেবুর রস দিয়েছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু আজকে কোনো সরিষার তেল ইউজ করিনি মাছ ভর্তাতে, কারণ মাছের মধ্যে এত পরিমাণ তেল ছিল, তো আমার কাছে মনে হলো যে না থাক, এক্সট্রা করে আর কোনো তেল ইউজ করার দরকার নেই। আর তেল ইউজ না করলেও খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আজকের তেলেপিয়া মাছের ভর্তাটা। আমি ঈদের ঠিক আগ মুহূর্তে আমার যতগুলো মশলা দরকার মানে প্যাকেট মশলা সেগুলো কিনতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখলাম যে রাঁধুনির কোনো কোরমার মশলা নেই, আমি সবসময় রাঁধুনির কোরমার মশলাটা ইউজ করি। যদিও কোনো মশলাই হচ্ছে আমি মানে ফুল ইউজ করি না, মানে তিহারি বিরিয়ানি আর হচ্ছে মানে আরেকটা জানি কি রোস্টের মশলা ছাড়া। তো এইগুলো কোরমার মশলা হোক, তারপর হচ্ছে লাল চিকেন মশলা হোক, এগুলো হচ্ছে আমি অল্প পরিমাণে দেই, আর নিজের মতো করে যে মশলা ঘর থেকে দেওয়ার সেগুলো দিয়ে তারপর রান্না করি। তো রাঁধুনিটা আমি হচ্ছে কোথাও খুঁজে পাইনি, তারপরে দেখলাম যে স্বপ্ন ব্র্যান্ডের এই মানে কোরমার মশলাটা আছে, তো ভাবলাম যে এটা নিয়ে ট্রাই করি। যদিও রাঁধুনির মশলার মধ্যে কিন্তু অলমোস্ট সব কিছুই দেওয়া থাকে, আপনাকে আর তেমন স্পেশাল কোনো কিছু দিতে হয় না। আর এইটার মধ্যে দেখলাম যে আমি কোনো কিছুই দেওয়া নেই, টুকিটাকি জিনিস দেওয়া আছে, আর বাকি সব আপনাকে ঘর থেকে দিতে হবে। তো আমার হচ্ছে ইমার্জেন্সি কোরমার মশলাটা লাগতো, এটার জন্য আমি নিয়ে এসেছিলাম, যদিও আমার সেই সময় আর ইউজ করা হয়নি। তো আমি এটা দিয়ে হচ্ছে গতকালকে চিকেন কোরমা রান্না করেছিলাম,
মানে আমার মতো করে এখান থেকে হচ্ছে আমি জাস্ট 1 চামচ ইউজ করেছিলাম। সত্যি বলতে মানে কোরমার টেস্ট এত মজা হয়েছিল, মানে কি বলবো। নর্মালি তো কোরমা দেখা যায় ভাত দিয়ে খেতে অত একটা ভালো লাগে না, পোলাও কিংবা হচ্ছে পরোটা রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে, কিন্তু আমরা হচ্ছে ভাত দিয়ে খেয়েছিলাম আর টেস্ট কিন্তু খুবই ভালো লেগেছিল। আচ্ছা, আরেকটা কমেন্ট মনে পড়ে গেল। তো আমি যে লাস্ট ব্লগে আপনাদেরকে ভেজিটেবল কাটারটা দেখিয়েছিলাম, তো এইটা নিয়ে বেশ অনেক আপুরাই জানতে চাচ্ছিলেন কোন জায়গা থেকে কিনেছি আর প্রাইস কত। তো আমি হচ্ছে স্টার মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে যে নাবিল শপ আছে সেখান থেকে কিনেছিলাম, আর প্রাইস আই থিঙ্ক 700 টাকা পড়েছিল। তো বেশ কিছুদিন আগে কিনেছিলাম, তো পুরোপুরি মনে নেই। তো যাই হোক, আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।